যারা প্রতিদিন আমার প্রতিবেদন দেখেন তারা জানেন বা এটা এতদিনে তারা বুঝে গিয়েছেন যে আমি না ভারতের বিপক্ষে কিংবা ভারতের ক্ষতি এমন কোনো সংবাদ দেখাই না। সকালবেলা থেকে উঠে আমার শুধুমাত্র কাজ থাকে যে ভারতের উন্নতি বা ভারতের ভালো কিছু যদি থাকে তবেই আমি তুলে ধরব, এটাই আমার উদ্দেশ্য থাকে। আর সকালবেলায় আজ যখন আমি কি বলবো বিভিন্ন ওয়েবসাইট চেক করছি তখন মনটা কিন্তু একেবারে ভরে গেল, কারণ এই কয়েকদিন ধরে ট্রাম্প যে অবস্থা করে রেখেছে তাতে কিন্তু মন পুরো মাত্রায় ভারাক্রান্ত। কবে বিশ্বের অর্থনীতি, কবে ভারতের অর্থনীতি একটা স্টেবল জায়গায় পৌঁছবে সেটা এই মুহূর্তে বলে যাওয়াটা কিন্তু যথেষ্টই কষ্টসাধ্য ব্যাপার। ভারত নিজেও জানে না ঠিক কত পার্সেন্ট ট্যারিফ এই পাগলা মানসিকতার মানুষটা লাগাতে পারে। কাজেই এটা 25% থেমে থাকবে না, সবাই জানে। এটা হয়তো 75, 80, 100, 500 হতেই পারে, কিচ্ছু করার নেই। যাই হোক, ভালো কথাটা যেটা আজকে সকালবেলায় জানলাম সেটা অবশ্যই ভারতবর্ষ এখন সোনায় ভাসছে, একেবারে সোনার সাগরে ভারতবর্ষ ভাসছে। তার জলজান্ত উদাহরণ পাওয়া গিয়েছে মধ্যপ্রদেশের জবলপুরে। সেখানে প্রচুর পরিমাণে সোনা মজুত রয়েছে এমন কথাই জানিয়েছে ভূতাত্ত্বিক গবেষকরা। তারা বছরের পর বছর ধরে গবেষণা চালিয়েছে এই অঞ্চলটিতে। মূলত এই যে জবলপুর, এই অঞ্চলটির নাম আপনারা জানেন যে লৌহ আকরিকের জন্য, কারণ এখানে প্রচুর খনি রয়েছে এবং সেই সমস্ত খনিজ থেকে বিভিন্ন রকম লৌহ আকরিক সহ একাধিক খনিজ সম্পদ সেখান থেকে আহরণ হয় এবং ভারতের অর্থনীতিতে এই অঞ্চলটা যথেষ্টই গুরুত্বপূর্ণ। এবং এতদিন ধরে এই অঞ্চলের শিল্প ভারতের অর্থনীতিকে খুব ভালোভাবে একটা সাপোর্ট দিয়ে এসেছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে এই অঞ্চলের বাসিন্দারা সহ ভারতীয়রা তারা রীতিমতো রোমাঞ্চ অনুভূত করছেন। কেন? কারণ হচ্ছে এই অঞ্চল এখন রীতিমতো সোনার দ্বারা আবৃত রয়েছে। উল্লেখযোগ্যভাবে সোনার মজুদ পাওয়া গিয়েছে। শুধুমাত্র সোনা যে এখানে রয়েছে তা কিন্তু নয়, সোনার সঙ্গে তামা, যাকে আমরা কপার বলি, সেই কপার, আরও কিছু মূল্যবান ধাতুর উপস্থিতি পাওয়া গিয়েছে। ভূতত্ত্ব দপ্তরের এক উচ্চপদস্থ কর্মকর্তা তিনি জানিয়েছেন কেমিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে সোনা স্পষ্ট উপস্থিতি এখানে পাওয়া গিয়েছে এবং তারই সঙ্গে কপার বা অন্যান্য ধাতুও এখানে রয়েছে, যেগুলো সত্যি খুব দামি ধাতু হিসেবেই পরিচিত। এইবার যেটা প্রশ্ন হচ্ছে যে এই সোনা উত্তোলনের জন্য ভারতবর্ষ ঠিক কী কী ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যেই এত বড় খনি আবিষ্কার হওয়াতে গোটা ভারতবর্ষ জুড়ে গতকাল রাত থেকেই রীতিমতো তুলকালাম পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। আর এখানে যে সোনা রয়েছে তার পূর্বাভাস কিন্তু এর আগে থেকেই পাওয়া যাচ্ছিল, কারণ জবলপুরের পাশের কাটনি বলে একটি জেলা রয়েছে, সেই জেলাতে এর আগে সোনার সন্ধান বা ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তবে তখনকার যে অনুসন্ধান সেটা সেইভাবে হয়নি এবং সেই কারণে এটা নিশ্চিত করা সম্ভব হয়নি। এবং পরবর্তীতে যখন জোরদার, আমরা সবাই জানি যে রেয়ার আর্থ এলিমেন্টস নিয়ে গোটা ভারতবর্ষ বিভিন্ন জায়গায় খোঁজবিন চালাচ্ছে এবং সেই খোঁজবিন চালাতে গিয়ে খনি বিশেষজ্ঞরা তারা কিন্তু এই অঞ্চলে দেখতে পায় যে প্রচুর পরিমাণে সোনা অবশিষ্ট রয়েছে। এবং কোন অঞ্চলটি? এই অঞ্চলটি হচ্ছে সিহারা তহসিলের মাহাগাঁওয়ের কেওলারি বলে একটি অঞ্চল। সেই অঞ্চলের মধ্যে ভূতত্ত্ব যারা জরিপ করে তারা মূলত এখানে দীর্ঘ সোনা রয়েছে এমন কথাই বলেছে। ভূতাত্ত্বিক নমুনা সংগ্রহ করার পর পরবর্তীতে রাসায়নিক বিশ্লেষণে এটা সুনিশ্চিত হওয়া গিয়েছে লোহা, ম্যাঙ্গানিজ, আকরিকের সঙ্গে এখানে সোনা রয়েছে প্রচুর পরিমাণে। প্রাথমিক জরিপের যা তথ্য তাতে পাওয়া যাচ্ছে যে সোনার মজুদ আনুমানিক 100 হেক্টর জুড়ে রয়েছে। ভাবতে পারছেন? মানে এই অঞ্চলে 100 হেক্টর এলাকা জুড়ে রয়েছে সোনা। এবং বিশেষজ্ঞরা মনে করছে যে পরিমাণ সোনা রয়েছে তাতে কয়েক লক্ষ টন পর্যন্ত হতে পারে। তবে এখনো পর্যন্ত নিশ্চিত নয় যে ঠিক কত লক্ষ টন হবে, তবে কয়েক লক্ষ টন হচ্ছে এটা মোটের উপর ঠিকঠাক। আর এটা হওয়ার পরে এই অঞ্চলের
যে অর্থনৈতিক পরিমণ্ডল সেটা নাটকীয়ভাবে পুরো মাত্রায় অন্য রূপ নিয়ে নেবে। এবং এই দলটি যারা এই পরীক্ষা নিরীক্ষা করছে তারা নমুনা পরীক্ষা করার পরে, রাসায়নিক বিশ্লেষণ করার পরে কেবল সোনা নয়, এখানে রয়েছে তামা, অন্যান্য মূল্যবান ধাতুর উপস্থিতি চূড়ান্ত পর্যায়ে পাওয়া গিয়েছে। এবং প্রাথমিক একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তিনি জানিয়েছে যে রাসায়নিক পরীক্ষা করার পর সোনা রয়েছে এটা যেমন নিশ্চিত, ঠিক একইভাবে প্রচুর পরিমাণে এলাকা জুড়ে এই সোনার বিস্তার থাকার সম্ভাবনা রয়েছে সর্বাধিক। এইবারে আসি যে এই যে জব্বলপুর এলাকা, এখান থেকে সোনা উত্তোলনটা করা কি খুব সহজ হবে? বাস্তব ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া গেল সেটা হচ্ছে এই যে মধ্যপ্রদেশের জব্বলপুর, এটা খনি এলাকা। সব মিলিয়ে এই অঞ্চলে প্রায় 42টি খনি এখনো সক্রিয় রয়েছে, যেগুলো থেকে লৌহ, আকরিক, ম্যাঙ্গানিজ, তারপরে চুনা পাথর, সিলিকা ইত্যাদি সেখান থেকে উত্তোলন হয়। এবং এখান থেকে উত্তোলন হওয়ার পরে চীন সহ বিভিন্ন দেশে এইগুলোকে পাঠানো হয় এবং সেখানে গিয়ে বিভিন্ন প্রক্রিয়াকরণের কাজকর্ম হচ্ছে। সেই কারণেই স্থানীয় যারা প্রশাসন তারা বলছে যে এখানে সোনার খনির জন্য আলাদাভাবে কোনো ইনভেস্ট করার প্রয়োজন নেই, কারণ ইতিমধ্যেই এখানে যাবতীয় যে পরিকাঠামো সেই পরিকাঠামো তৈরি হয়ে রয়েছে। শুধুমাত্র নির্দেশ পেলে পরেই কিন্তু উত্তোলন শুরু হয়ে যাবে। আর এই আবিষ্কার শুধুমাত্র জবলপুর জেলা নয়, জবলপুরের অর্থনৈতিক পরিমণ্ডল একেবারে পরিবর্তিত তো হবেই, তার সঙ্গে খনিজের যে রিজার্ভ সেই রিজার্ভ বেড়ে যাবে ভারতের। ভারত সোনা রিজার্ভ যেভাবে করছিল, বিদেশ থেকে সোনা কিনছিল, এই কয়েক লক্ষ টন সোনা যদি এখান থেকে বের হয়, ভারত আজকে ঠিক অন্য পর্যায়ে পৌঁছে যাবে। ভারতের সোনার রিজার্ভ হবে সবচেয়ে বেশি। কারণ আপনারা সবাই জানেন যে দীর্ঘ কয়েক বছর ধরে ভারতবর্ষ প্রচুর পরিমাণে সোনা মজুত করছে নিজেদের কাছে। তার কারণ তারা ডলার মজুত করতে চাইছে না, কারণ ডলারের একচেটিয়া আধিপত্য ভারতবর্ষ মেনে নিতে চাইছে না। সেই কারণে এই সোনা নামক ধাতুটাকেই অত্যাধিক হারে রিজার্ভ করে রাখছে, কারণ সোনা দিয়ে লেনদেন করাটা হয় সহজ সাধ্য ব্যাপার। যে দেশের সোনা যত বেশি তার অর্থনীতি ততটাই স্ট্রং। অর্থাৎ ভারতবর্ষ নিজের অর্থনীতিকে আরো শক্তিশালী করার জন্য সোনার মজুতের দিকে নজর দিয়েছিল। আর উপরালার দেখুন, একেই বলে কারিশমা। ভারতের মাটির তলাতেই কত পরিমাণ সোনা এরা মজুত করে রেখেছে। প্রাচীনকালের বিভিন্ন গ্রন্থতে বলা রয়েছিল যে ভারতবর্ষ সোনার ভারতবর্ষ, গোটা ভারতবর্ষের মাটিতে মাটিতে সোনা ছড়িয়ে রয়েছে। এই যে কথা, এই কথাটা একেবারে ভুল নয়। আজকে তার বড় প্রমাণ, ভারতবর্ষের বহু কিছু চুরি হয়ে গিয়েছে, বহু কিছু ফরেনাররা এখান থেকে নিয়ে নিজের দেশে চলে গিয়েছে, ভারতবর্ষকে কাঙ্গাল করে দিয়েছে। কিন্তু এখনো ভারত মা তার আঁচলের তলায় প্রচুর পরিমাণে ধন সম্পদ জড়িয়ে রেখেছে, যেগুলি ভারতের বিপদে কাজে লাগবে। আর সেটাই লাগছে। আমেরিকা যেভাবে ভারতের অর্থনীতিকে ধ্বংস করার জন্য উঠে পেরে লেগেছে, সেই আমেরিকার হাত থেকে বাঁচাতে এবার ভারত মাতা নিজের আঁচল সরিয়ে দেখাচ্ছে যে আমি কত ধন সম্পদ নিজের মধ্যে রেখেছি শুধু সন্তানদের জন্য। আজকের প্রতিবেদন কিরকম লাগলো অবশ্যই জানাবেন। আর এত সোনা, এই সোনায় ভারতের অর্থনীতি ঠিক কোন জায়গায় পৌঁছবে? প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।